এবার জেনে নেওয়া যাক বিষয়গুচ্ছের সংজ্ঞা। বিষয়গুচ্ছ বা ডেফিনেশন অফ ডিসিপ্লিন বা বিষয়গুচ্ছের সংজ্ঞা। বিষয়গুচ্ছ বা ডিসিপ্লিন হলো একটি জ্ঞানচর্চার ক্ষেত্র। ফিল্ড অফ স্টাডি হিসেবে তাকে ধরা যায়, যার একটি নির্দিষ্ট বিষয়বস্তু, নিজস্ব অনুশীলন, কৌশল, অনন্য মূল্যায়ন আছে। বিষয়গুচ্ছ হলো উদ্দেশ্য, বিষয়বস্তু, সূত্র দ্বারা গঠিত এক জ্ঞানচর্চার ক্ষেত্র। বিষয়গুচ্ছের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, যেমন এক হচ্ছে বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে ও সংমিশ্রণ ঘটিয়ে আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির মধ্যে একটা সমন্বয় ঘটায়। বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে আর বিভিন্ন আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির মধ্যে একটা সংমিশ্রণ ঘটায়। 2 হচ্ছে এই দৃষ্টিভঙ্গিতে একটি নির্দিষ্ট ধারণা, সমস্যা, প্রশ্ন বা প্রেক্ষাপটকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা হয়। এই দৃষ্টিভঙ্গিতে একটি নির্দিষ্ট ধারণা, সমস্যা, প্রশ্ন বা প্রেক্ষাপটকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা যায়। একই দৃষ্টিভঙ্গিতে একটা ধারণাকেই বিভিন্ন প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করা যায়। শিক্ষকরা শিক্ষাদান প্রক্রিয়াকে প্রাঞ্জল করে তোলার জন্য সহজেই বিষয়গত জ্ঞানের সমন্বয় ঘটিয়ে নতুন জ্ঞানের ক্ষেত্রকে উন্মোচিত করতে পারে। শিক্ষকরা শিক্ষাদানের প্রক্রিয়াকে প্রাঞ্জল করে তোলার জন্য সহজেই বিষয়গত জ্ঞানের সমন্বয় ঘটিয়ে জ্ঞানের ক্ষেত্র উন্মোচিত করতে পারেন। শিক্ষকদের লক্ষ্য থাকে বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি। প্রতিটি বিষয়গুচ্ছের একটি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বিষয়বস্তু বর্তমান। প্রতিটি বিষয়গুচ্ছের নিজস্ব জ্ঞানচর্চার পদ্ধতি থাকে, যেমন বিজ্ঞানের জন্য পরীক্ষাগার পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, সামাজিক বিজ্ঞান চর্চার জন্য সমীক্ষা পদ্ধতি ইত্যাদি। প্রত্যেক বিষয়গুচ্ছের জন্য নিজস্ব একটি জ্ঞানচর্চার পদ্ধতি থাকে, যেমন বিজ্ঞানের জন্য হচ্ছে পরীক্ষাগার পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, আর সামাজিক বিজ্ঞানের চর্চার জন্য হচ্ছে সমীক্ষা পদ্ধতি। প্রতিটি বিষয়গুচ্ছের নিজস্ব অনুসন্ধান ক্ষেত্র ও নিজস্ব অনুসন্ধান পদ্ধতি আছে। প্রতিটি বিষয়গুচ্ছ তার নিজস্ব তথ্য, ঘটনা ও ধারণাকে সুসংগঠিত করে, সামান্যীকরণ মানে জেনারেলাইজেশন করে, পরীক্ষণের মাধ্যমে তত্ত্ব প্রতিষ্ঠা করে। ফলস্বরূপ নির্দিষ্ট বিষয়টির একটি সুনির্দিষ্ট কাঠামো গড়ে ওঠে। বিভিন্ন ধরনের বিষয়গুচ্ছ বা ডিসিপ্লিন যেমন হচ্ছে এক, ইন্টারডিসিপ্লিনারি মানে হচ্ছে আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি মানে বিভিন্ন বিষয়ের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি, বা ইন্টারডিসিপ্লিনারি, ইন্টার। আর 2 হচ্ছে ইন্ট্রাডিসিপ্লিনারি মানে হচ্ছে একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যেই বিভিন্ন ক্ষেত্র থাকে, সেটা হচ্ছে ইন্ট্রাডিসিপ্লিনারি। মানে হচ্ছে একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যেই বিভিন্ন ধরনের ক্ষেত্র থাকে, সেইটাই হচ্ছে ইন্ট্রাডিসিপ্লিনারি। ক্রস ডিসিপ্লিনারি, একটি বিষয়কে অন্য একটি বিষয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা দর্শন করা। ক্রস ডিসিপ্লিনারি হচ্ছে একটি বিষয়কে অন্য বিষয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা দর্শন করা, সেটা হচ্ছে ক্রস ডিসিপ্লিনারি। মাল্টিডিসিপ্লিনারি এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের ব্যক্তিরা একত্রে কাজ করেন এবং তারা প্রত্যেকে নিজস্ব বিষয়গত জ্ঞানকে তুলে ধরেন। মাল্টিডিসিপ্লিনারি এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের ব্যক্তিরা একত্রে কাজ করেন এবং প্রত্যেকে নিজস্ব বিষয়গত জ্ঞানকে তুলে ধরেন, এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি। ইন্টারডিসিপ্লিনারি হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের জ্ঞান ও পদ্ধতির সমন্বয় সাধন করা ও প্রকৃত সংশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ব্যবহার করা। ইন্টারডিসিপ্লিনারি এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের জ্ঞান ও পদ্ধতির সমন্বয় সাধন করা হয় এবং প্রকৃত সংশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ব্যবহার করা হয়, এটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। ট্রান্সডিসিপ্লিনারি হচ্ছে বিষয়গত দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে একটি ঐক্যবদ্ধ বৌদ্ধিক রূপরেখা তৈরি করা ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। ট্রান্সডিসিপ্লিনারি হচ্ছে বিষয়গত দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে একটা ঐক্যবদ্ধ বৌদ্ধিক একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়। ইন্টারডিসিপ্লিনারি ধারণার বৈশিষ্ট্য। ইন্টারডিসিপ্লিনারি বা আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গিতে বা ইন্টারডিসিপ্লিনারিতে বিভিন্ন ক্ষেত্রের জ্ঞানকে একত্রে সমন্বয় সাধন করা হয়। এই দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন ক্ষেত্রের জ্ঞানকে একত্রে সমন্বয় সাধন করা হয়, বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয় ও সংমিশ্রণ ঘটানো হয়। দৃষ্টিভঙ্গিতে একটি নির্দিষ্ট ধারণা, সমস্যা, প্রশ্ন বা প্রেক্ষাপটকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা হয়। এই একটি নির্দিষ্ট ধারণাকে বা সমস্যাকে, প্রশ্ন বা প্রেক্ষাপটকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা হয়। এই দৃষ্টিভঙ্গিতে একটি বিষয় থেকে অপর বিষয়ে পদ্ধতির আদান প্রদান করা হয়। শিক্ষকরা শিক্ষণদান প্রক্রিয়াকে প্রাঞ্জল করে তোলার জন্য সহজেই বিষয়গত জ্ঞানের সমন্বয় ঘটিয়ে নতুন জ্ঞানের ক্ষেত্র উন্মোচিত করেন। শিক্ষকরা শিক্ষণদানের প্রক্রিয়াকে প্রাঞ্জল করে তোলার জন্য সহজেই বিষয়গত জ্ঞানের সমন্বয় ঘটিয়ে নতুন জ্ঞানের ক্ষেত্র উন্মোচিত করেন। শিক্ষকদের লক্ষ্য থাকে বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি করে সকল শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা। বিদ্যালয় স্তরে কিছু সমস্যা থাকে, এই সমস্যাগুলি দূর করার জন্য বিশেষজ্ঞ শিক্ষকরা পরস্পরের মধ্যে সমন্বয় সাধন করে চলবে। এর ফলে তাদের মধ্যে নতুন ধারণার জন্ম নেবে। এই ধারণা সমস্যা সমাধান করে শিক্ষককে পাঠদান অগ্রসর হতে সাহায্য করবে। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি বা ইন্টারডিসিপ্লিনারি দৃষ্টিভঙ্গি ব্যবহারের কারণ। ইন্টারডিসিপ্লিনারি দৃষ্টিভঙ্গি ব্যবহার করলে কি হবে? নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটবে। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি নিদর্শনের ক্ষেত্রে কোনো বিষয় পূর্বে কী ছিল আর বর্তমানে কি পরিবর্তন হয়েছে তার উপলব্ধিতে শিক্ষার্থীদের সহায়তা করে। এর ফলে শিক্ষার্থীদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে।
যা শিক্ষার্থীদের মতামত প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে সাহায্য করে। সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটে। সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ ঘটে। আন্তর্বিষয়গত শিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনার বিকাশে সাহায্য করে। এটি শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশ ঘটায়। এই দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন বৌদ্ধিক সক্ষমতা, মস্তিষ্কভিত্তিক ক্ষমতা, মানসিক প্রক্রিয়ার বিকাশ ঘটায়। ধোঁয়াশা বা দ্বন্দ্বের অবসান আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির নির্দেশনার ক্ষেত্র ব্যবহার করলে তা শিক্ষার্থীদের ধারণাগত দ্বন্দ্ব বা ধোঁয়াশা থেকে মুক্ত হতে সাহায্য করে। মানে বিষয়ের একটা ক্লিয়ারিটি থাকে। ধোঁয়াশা বা দ্বন্দ্বের অবসান। তারপর হচ্ছে নৈতিক বিষয়ের স্বীকৃতিদান ও গুরুত্বদান। নৈতিক বিষয়ের স্বীকৃতিদান ও গুরুত্বদান। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধারণার নৈতিক দিকগুলিকে গ্রহণযোগ্য করে তোলে এবং শিক্ষার্থীদের কোনো ধারণার ভালো মন্দ, সঠিক বেঠিক, খারাপ ভালো দিকগুলিকে উন্মোচিত করে। কার্যকারী শিখনের বিকাশ, মানে মিনিংফুল করে তোলে আরও শিক্ষাকে। শ্রেণীকক্ষে সমস্ত শিক্ষার্থীদের অংশগ্রহণকে সুনিশ্চিত করে তোলে। এনসিটির দৃষ্টিভঙ্গি। এনসিটি উল্লেখ করেছে যে শিক্ষামূলক অভিজ্ঞতাগুলি যতই শিক্ষার্থীর বহুমুখী বাস্তবিক জীবনযাত্রার সঙ্গে সাযুজ্যপূর্ণ হোক না কেন, ততই তা কার্যকারী হবে। আচ্ছা, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা বহুমুখী বিষয়গত দৃষ্টিভঙ্গি। বহুমুখী বিষয়গত দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন বিষয়ের শিক্ষকরা একত্রে কাজ করেন এবং প্রত্যেকে নিজস্ব বিষয়গত জ্ঞানকে তুলে ধরেন। বিভিন্ন বিষয়ের শিক্ষকরা একটি দল হিসেবে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন। সেই নির্দেশনা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের মধ্যে অর্থবহ সংযোগ গড়ে তোলে। এর ফলে নতুন জ্ঞান নির্মাণ হয়। যেমন একটি উদাহরণ সহযোগে বলা যায় যে সমস্যা হচ্ছে গণিতে আশানুরূপ ফল হয়নি, গণিতে আশানুরূপ রেজাল্ট করা যায়নি। এর সমাধান কী হবে? পাঠ্যক্রম নিয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, কারণ পাঠ্যক্রম শিক্ষার্থীদের জন্য হয়তো উপযোগী নয়, এমন হতে পারে। 2, মনোবিদদের পরামর্শ গ্রহণ। 3 হচ্ছে ব্যক্তিভিত্তিক মানসিক পরীক্ষা গ্রহণ। কে কতটা পিছিয়ে আছে, ব্যক্তিগত পর্যায়ে কার কীরকম মানে গণিতের ধারণাগুলো কীরকম পরিষ্কার আছে কিনা সেগুলো যাচাই করা। স্বাস্থ্যসেবকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে অনুসন্ধান করতে পারে, কারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য ঠিক না থাকলে তারা সঠিকভাবে মূল্যায়নে অংশগ্রহণ করতে পারবে না। 5, সমাজসেবকরা শিক্ষার্থীদের পারিবারিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেবেন। পরিবারগুলি তাদের শিক্ষার্থীদের নিয়ে সচেতন কিনা, কারণ পরিবার যদি শিক্ষার্থীদের বিষয়ে উদাসীন থাকে তাদের মধ্যে শিক্ষা অর্জনের আগ্রহ তৈরি হবে না। উপরের পদ্ধতি গ্রহণ করে শিক্ষার্থীদের গণিতের দুর্বলতা দূর করে গণিতে আশানুরূপ ফলাফল লাভের জন্য তাদেরকে তৈরি করা হয়। এইটাই হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। মানে বিভিন্ন বিশেষজ্ঞ একসঙ্গে কাজ করবে, একটা দল হিসেবে কাজ করবে এবং কোনো সমস্যাকে সমাধান করবে। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি মানে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আর হচ্ছে বহুমুখী বিষয়গত দৃষ্টিভঙ্গি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য। ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ভার্সেস মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি পাঠদানের মধ্য দিয়ে তৈরি হয়। শিক্ষার্থীদের মতামত এখানে গুরুত্ব পায়। আর মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে শিক্ষকরা একত্রে কাজ করেন, অর্থাৎ শিক্ষকদের মতামতের উপর জোর দেওয়া হয়। তাহলে ইন্টারডিসিপ্লিনারিতে হচ্ছে শিক্ষার্থীদের মতামতের উপর গুরুত্ব পায়, আর বহুমুখী বিষয়গত দৃষ্টিভঙ্গি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে শিক্ষকদের মতামতের উপর জোর দেওয়া হয়। 2, আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে একসঙ্গে তুলে ধরা হয়, সংমিশ্রণ ঘটায় আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির মাধ্যমে। আর বহুমুখী দৃষ্টিভঙ্গিতে কোনো সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞরা একত্রিত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন। আলোচনার পর একটি মতে মিলিত হয় এবং সমস্যার সমাধানে পৌঁছানো যায়। তাহলে ইন্টারডিসিপ্লিনারি দৃষ্টিভঙ্গিতে কী করা হয়? বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয় এবং সংমিশ্রণ ঘটানো হয়। আর এখানে কি হয়? বিশেষজ্ঞরা একত্রিত হয়ে তাদের মতামত ব্যক্ত করেন। 3 হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের দৃষ্টিভঙ্গিতে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে এবং বিষয়ে শ্রেণীর সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ধারণার ধোঁয়াশা বা দ্বন্দ্ব দূর হয়, নৈতিক বিষয়ে সঠিক ধারণা তৈরি হয়। আর বহুমুখী দৃষ্টিভঙ্গিতে বিশেষজ্ঞরা যে মতামত দেন তা একটি বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের অবশ্যই সংযোগ ঘটবে। তাহলে এখানে বহুমুখী দৃষ্টিভঙ্গিতে বিশেষজ্ঞরা যে মতামত দেন তা একটি বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের অবশ্যই সংযোগ থাকবে। তো এখানে কিন্তু নিরপেক্ষ দৃষ্টির অনেক সময় একটা ইমপ্লিমেন্ট করা যায় না। আচ্ছা, প্রাথমিক স্তরে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের গুরুত্ব। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি শিখনের ক্ষেত্রে ব্যবহার করলে শিখন শৈলীর মানে টিচিং স্টাইলের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এর ফলে শিক্ষাদান অনেক বেশি সহজ ও মনোগ্রাহী হয়। 2 হচ্ছে পাঠ্যক্রমে আন্তর্বিষয়গত উপাদানগুলির অন্তর্ভুক্তিকরণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিনিংফুল সংযোগ নির্মাণ করে, অর্থবহ সংযোগ নির্মাণ করে। তারা সহজেই শিক্ষণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে পারে। এক্ষেত্রে কার্যকারী শিখন সম্ভবপর হয়। তাহলে 1 নম্বর হচ্ছে শিক্ষাদান সহজ ও মনোগ্রাহী হয়। 2 হচ্ছে মিনিংফুল লার্নিং হয়। 3 হচ্ছে প্রাথমিক স্তরে এই দৃষ্টিভঙ্গির ব্যবহারের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে শক্তিশালী চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়। এটা শিক্ষার্থীদের বিষয়গুলির মধ্যে তুলনা, পার্থক্য ইত্যাদি করতে শেখায়, ফলে শিক্ষার্থীরা সহজেই অর্জিত জ্ঞানকে প্রয়োগ করতে পারে।
বিভিন্ন বিষয়ের মধ্যে অন্তর্দৃষ্টির জাগরণ ঘটায়, এই ধরনের শিখন শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যেই পাঠদান ও পাঠ গ্রহণের আগ্রহ সৃষ্টি করে। আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের উচ্চ পর্যায়ে চিন্তন ক্ষমতার জন্ম দেয়। বিভিন্ন ধরনের বিষয়গুলির সাহায্যে পাঠদান তথা আলোচনার জন্য শিক্ষার্থী বিষয়টি সম্পর্কে অনেক গভীরে পৌঁছতে পারে। সোশিও কালচারাল অ্যাসপেক্ট ইন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, মানে পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞানে সমাজ সংস্কৃতিমূলক বিভিন্ন দিক। সোশিও কালচারাল অ্যাসপেক্টস ইন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম, সমাজ সংস্কৃতিমূলক কাজের গুরুত্ব, সোশিও কালচারাল অ্যাক্টিভিটিসের গুরুত্ব। সংস্কৃতির মাধ্যমে সমাজের নিয়ম নীতি আচার অনুষ্ঠান জীবনধারা প্রভৃতি জানা যায়। সংস্কৃতির মাধ্যমে শিশুর মনে মূল্যবোধ বিকশিত হয়। 3 হচ্ছে সাংস্কৃতিক কাজ শিশুদেরকে দলবদ্ধ হয়ে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। সংস্কৃতিমূলক কাজ শিশুদেরকে দলবদ্ধ হয়ে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। সংস্কৃতি আচার আচরণ নিয়ন্ত্রিত করে এবং গ্রহণযোগ্যতা সীমার মধ্যে রাখে। সমাজের ওপর প্রভাব বিস্তার করে, সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। সংস্কৃতি শিশুকে সামাজিকীকরণ করতে সাহায্য করে। প্রাথমিক শিক্ষায় সংস্কৃতিমূলক বিভিন্ন বিষয়, যেমন কীভাবে এই সোশিও কালচারাল অ্যাসপেক্টটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। প্রাথমিক শিক্ষায় বিশেষ করে পুতুল তৈরি, মাটির কাজ, শিল্পকলা, হাতের কাজ ইত্যাদি করা যায়। 2 সঙ্গীত চর্চা, নৃত্য চর্চা ইত্যাদি করা যায়। 3 হচ্ছে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক বিচারে প্রজেক্ট নির্মাণ পরিচালনা করা যায়। 4 হচ্ছে স্থানীয় মেলায় অংশগ্রহণ করা, রিপোর্ট তৈরি করা, মানে প্রতিবেদন তৈরি করা, শিক্ষিকাদের নিয়ন্ত্রণে থেকে এগুলো করা যায়। রঙিন পেন্সিল বা তুলির ব্যবহারে নিজের বাড়ির চিত্র অঙ্কন করা যায়। কোনো সামাজিক অনুষ্ঠানের চিত্র অঙ্কন, বিবাহ, জন্মদিনে কেক কাটা ইত্যাদি সামাজিক অনুষ্ঠানের চিত্র অঙ্কন করা যায়। বিদ্যালয়ের কাছাকাছি সামাজিক ও সাংস্কৃতিক বিষয়সমূহ শনাক্তকরণ করা, রিপোর্ট প্রস্তুত করা ইত্যাদি ক্ষেত্রে এইভাবে শিক্ষামূলক একটা সংস্কৃতিমূলক সোশিও কালচারাল অ্যাসপেক্টটাকে ইমপ্লিমেন্ট করা যায় শিক্ষায়। ঠিক আছে, যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক বিষয়গুলির ওপর শিক্ষা ভাবনা গুরুত্ব পেয়েছে সেই ধরনের সোশিও কালচারাল অ্যাসপেক্টগুলি হলো, যেমন হচ্ছে 1 সাম্য, স্বাধীনতা, মানবিক স্বাতন্ত্র্য। সাম্য মানে হচ্ছে মর্যাদা সাম্য, সকলের সমান সুযোগদান ইত্যাদি। 2 স্বাধীনতা, চিন্তাভাবনা প্রকাশ, ভাব প্রকাশ, বিশ্বাস, অন্যান্য মূল্যবোধকে গুরুত্বদান ইত্যাদি। 3 হচ্ছে মানবিক স্বাতন্ত্র্য। 4 হচ্ছে কর্মের স্বাতন্ত্র্য, যেমন পছন্দের স্বাধীনতা, কোনো সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ইত্যাদি। কোনো কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা। শিক্ষার মাধ্যমে এই দিকগুলি গুরুত্ব পেয়েছে। এছাড়া হচ্ছে অন্যান্যদের প্রতি সহমর্মিতা প্রদান, সম্মান প্রদর্শন, এগুলোও কিন্তু সোশিও কালচারাল অ্যাসপেক্টের শিক্ষা ভাবনার গুরুত্ব। আর হচ্ছে ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার, এটা হচ্ছে এই সোশিও কালচারাল অ্যাসপেক্টগুলির গুরুত্ব, মানে শিক্ষা ভাবনায় এগুলো আনা দরকার। সাম্য, স্বাধীনতা, মানবিক স্বাতন্ত্র্য, কর্মের স্বাতন্ত্র্য, অর্থাৎ যে ধরনের কর্ম করবো সেটা পছন্দের স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায়, সেইগুলো প্রতিষ্ঠা করা হচ্ছে শিক্ষার লক্ষ্য।